নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় তৃতীয় অধ্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর পার্ট 2। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয় তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর পার্ট 2। কী বলা হচ্ছে? প্রথম, দস্তক কি? 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়ারের ফরমানের সূত্রে সুবা বাংলায় ইংরেজ কোম্পানির বিনা শুল্কে বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাণিজ্য করা সংক্রান্ত ছাড়পত্র হল দস্তক। প্রসঙ্গগত ফরমান অনুসারে কেবলমাত্র ইংরেজ কোম্পানি দস্তক ব্যবহারের অধিকার পেলেও পলাশির যুদ্ধের অনেক আগে থেকেই কোম্পানির কর্মচারীরা দস্তকের অপব্যবহার করতে শুরু করে। 2. আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজউদ্দৌলার আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। এরপর পলাশি বিতর্ক কি? পলাশির যুদ্ধ কেন সংগঠিত হলো এ নিয়েই যে বিতর্কের সূত্রপাত, তা হলো পলাশির বিতর্ক। এইচ.সি. হিল ও বেইলির মতে নবাব সিরাজের অহমিকা, অর্থলোভ এবং কলকাতা আক্রমণ পলাশির যুদ্ধ সংগঠিত করে। অন্যদিকে ডক্টর ব্রিজেনগুপ্ত মুঘল আইন অমান্য করে কোম্পানির দুর্গ নির্মাণ, দস্তকের অপব্যবহার ও নবাব বিরোধীদের সঙ্গে কোম্পানির ষড়যন্ত্র প্রভৃতিকে এ যুদ্ধের জন্য দায়ী করেন। এরপর পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1757 খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশির যুদ্ধ সংগঠিত হয়। এরপর বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1764 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার তৎকালীন নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বক্সারের যুদ্ধ হয়েছিল। এরপর বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। এরপর এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এলাহাবাদের দ্বিতীয় সন্ধি 1765 খ্রিস্টাব্দের 12 আগস্ট লর্ড ক্লাইভ এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে স্বাক্ষরিত হয়। এরপর দেওয়ানি কথার অর্থ কী? দেওয়ানি হলো রাজস্ব প্রশাসনের এই দপ্তর রাজস্ব সংগ্রহ ও জমিজমার অধিকার সংক্রান্ত বিবাদের নিষ্পত্তির বিষয়ে ভারপ্রাপ্ত ছিল। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলাহাবাদের দ্বিতীয় সন্ধি অনুসারে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল। এরপর রেজা খাঁ ও সিতাব রাও কে ছিলেন? 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর কোম্পানির মনোনীত ব্যক্তি হিসেবে রেজা খাঁ বাংলার নায়েব নাজিম বা নায়েব সুভা এবং সিতাব রাও বিহার ও উড়িষ্যার নায়েব নাজিম পদে নিযুক্ত হন। এরপর দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? দ্বৈত শাসন ব্যবস্থা লর্ড ক্লাইভ চালু করেন। এরপর বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? বেসিনের চুক্তি 1802 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ও দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে স্বাক্ষরিত হয়। এরপর কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? লর্ড ডালহৌসি 1849 খ্রিস্টাব্দে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। এরপর ঔপনিবেশিক ভারতের নিরিখে আইনের শাসন বলতে কী বোঝো? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঔপনিবেশিক শাসননীতির প্রধান বৈশিষ্ট্য হল আইনের শাসন, যাতে বলা হয় দেশের সকলকে সরকারি আইন মেনে চলতে হবে এবং আইন হবে নিরপেক্ষ ও আইনের চোখে সবাই সমান। বিচার ক্ষেত্রে বৈচিত্র্যের অবসান ও সমতা আনয়নের জন্য ব্রিটিশরা ভারতে প্রথম আইনের শাসন প্রবর্তন করে। এদেশে আধুনিক বিচার ব্যবস্থা গড়ে তুলতে প্রয়াসী হয়েছিলেন। এরপর ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। এরপর কোন আইন দ্বারা কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন দ্বারা কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। এরপর কোন চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়?
1813 খ্রিস্টাব্দের চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়। এরপর 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কী ছিল? 1813 খ্রিস্টাব্দের সনদ আইন দ্বারা এক, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আরও 20 বছরের জন্য ভারত শাসনের অনুমতি দেওয়া হলেও ভারতে চা ছাড়া অন্যান্য ব্যবসার উপর কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ করা হয়। 2, ভারতের শিক্ষা খাতে এই প্রথম 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। সেই সঙ্গে কোম্পানির আয়ের হিসাবকে বাণিজ্য এবং রাজস্ব থেকে পৃথকভাবে পর্যালোচনা এবং বিশ্লেষণ করার আদেশ দেওয়া হয়। এরপর কে কবে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন? লর্ড উইলিয়াম বেন্টিং 1833 খ্রিস্টাব্দে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন। এরপর ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এরপর কে কবে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? বড়লাট লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন, যেখানে ব্রিটিশ আমলাদের নিয়োগের পূর্বে 3 বছরের প্রশিক্ষণ প্রদান করা হতো। এরপর লর্ড ওয়েলেসলি কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? অল্পবয়সী ও স্বল্পশিক্ষিত ইংরেজ প্রশাসকদের ভারতীয় ভাষা, সংস্কৃতি, সামাজিক রীতিনীতি প্রভৃতি বিষয়ে যথার্থ প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে লর্ড ওয়েলেসলি কলকাতায় 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। উল্লেখ্য, 1802 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ কোম্পানির পরিচালকবর্গের আপত্তিতে বন্ধ করে দেওয়ার পর থেকে এই মহাবিদ্যালয়টি শুধুমাত্র ভাষা শিক্ষার কেন্দ্র হিসাবে চলতে থাকে। এরপর ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক কে? ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক অথবা ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। এরপর শ্বেত বিদ্রোহ কি? ভারতে 1766 খ্রিস্টাব্দে সেনাবাহিনীর ভাতা হ্রাস পাওয়ার কারণে ব্রিটিশ সৈন্যরা বিদ্রোহ করে। এই বিদ্রোহ শ্বেত বিদ্রোহ নামে পরিচিত। রবার্ট ক্লাইভ কঠোর হাতে এই বিদ্রোহ দমন করেন। এরপর আমিনি কমিশন কে গঠন করেন? 1776 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস আমিনি কমিশন গঠন করেন। বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।